নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। প্রথমে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা অনুষ্ঠানটি শুরু করতে একটু দেরি হলো। আজকে আমরা জানি সেই নির্বাচনে আসলে কতটা লেভেল প্লেইং ফিল্ড হলো, কতটা বোঝা গেল যে এই নির্বাচনটি উৎসবমুখর হবে যেমনটি দাবি করছিলেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক জনাব মাসুদ কামাল। জনাব মাসুদ কামাল ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জনাব মাসুদ কামাল ভাইয়ের অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। কামাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তবে কামাল ভাইয়ের চেয়েও এই মুহূর্তে ব্যস্ত সুনামগঞ্জ 2 আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী এবং আপিল বিভাগের আইনজীবী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তার মূল্যবান এই যে ভোট বা মানুষের সাথে জনসংযোগ, সেটির পাশাপাশি তিনি যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের অনেক ধন্যবাদ জানবেন অ্যাডভোকেট মনির। আমরা আপনাকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। জি কামাল ভাই, আপনি আপনার অনুমতি নিয়েই আমি প্রথম প্রশ্নটা অ্যাডভোকেট শিশির মনিরকে করতে চাই, যদিও এই প্রশ্নটা আপনার কাছেও আসবো। আমি আগে অ্যাডভোকেট মনিরের উত্তরটা একটু আমরা শুনতে চাই। অ্যাডভোকেট মনির, আজকে আমার বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান নেতা জনাব ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ একটি কথা বলেছেন। তার কথার কিছু অংশ আমি শুনেছি, সেই অংশের মধ্যে তিনি একটি প্রশ্ন করেছেন। আমি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর প্রশ্নটি আপনাকে করতে চাই। সেটি হচ্ছে, আপনারা যদি ক্ষমতায় আসেন তবে কি 16ই ডিসেম্বর হবে? অ্যাডভোকেট শিশির মনির। আচ্ছা বলেন তো, এই প্রশ্নটার হবে কি হবে না এটার উত্তর যদি সঠিকভাবে জানতে হয় তাহলে আগে আমাদেরকে ক্ষমতায় আনেন, জনগণ আমাদেরকে ক্ষমতায় আনুক, দেখেন আমরা করি কি করি না। এটার সঠিক উত্তর কি হবে? ধরেন আপনি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে মানুষ আমাদেরকে ভোট দিয়ে দিল। ওকে, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেওয়ার পরে প্রথম 16ই ডিসেম্বর হবে 2026 সালে 16ই। রাইট। আমরা ক্ষমতা গ্রহণ করলাম, ডক্টর শফিকুর রহমান সাহেব আমাদের প্রাইম মিনিস্টার হলেন, ক্যাবিনেট ফর্ম করলাম, জোটবদ্ধভাবেই করি আর এককভাবেই করি, কিছু একটা করলাম এবং দেখবেন সেই 16ই ডিসেম্বর আমরা সেটা পালন করি কি করি না, আন্দালিব ভাই প্রশ্নের উত্তর সেদিন পেয়ে যাবেন। এখন আমাদেরকে ক্ষমতা আনেন, মানে আপনারা নির্বাচিত হওয়ার আগে অ্যাডভোকেট শিশির মনির আমরা এটা জানতে পারবো না আপনারা এটা পালন করবেন কি করবেন না? উনি তো জিজ্ঞাসা করছেন, উনি জানতে চাইতেছেন আপনারা করবেন কিনা, 16 ডিসেম্বর হবে কিনা। নিশ্চয়ই, কেন নয়, কিন্তু একটা জিনিস দেখি যে ওনার মধ্যে যে আশঙ্কাটা তৈরি হয়েছে, এই আশঙ্কাটা তো আপনি অ্যাসার্টেন করতে পারবেন। কিছু থেকে অ্যাজাম্পশন আর কিছু থেকে সার্টেন। উনি একটা সুনির্দিষ্ট কথা বলেছেন যে 16ই ডিসেম্বর হবে না। আমি শুনেছি উনি আপনাদের প্রশ্ন করেছেন যে আপনারা নির্বাচনের আগে এটি বলেন যে আপনারা নির্বাচিত হলে সরকারে গেলে 16 ডিসেম্বর হবে কিনা। আমি এরকমই শুনছি। আমি রং, ইদানিং অনেক বিষয় আমি অনেক ভুল হচ্ছে, কিন্তু আমি এটাই শুনছি। আন্দালিব রহমান, আমি বলছি যে ধরেন একটা আশঙ্কা, তাই না? আশঙ্কা ওনার পক্ষ থেকে আমি যদি বলি যে উনি একটা আশঙ্কা প্রকাশ করছেন কোনো ভ্যাগ বিষয়ে না। আশঙ্কা প্রকাশ করছেন উনি একটা সুনির্দিষ্ট দিন তারিখকে কেন্দ্র করে, সুনির্দিষ্ট একটা উদযাপনকে কেন্দ্র করে, তাহলে এটা মেজারেবল। আমরা অনেক সময় গ্যাস করে কথা বলি, অ্যানালাইসিস করি, যেগুলো মেজারেবল থাকে না, যেগুলো ইন্ডিকেটর থাকে না, স্পষ্ট ইন্ডিকেটর থাকে না। আমার ভাই আন্দালিব রহমান পার্থ অত্যন্ত জ্ঞানী লোক, স্মার্ট লোক, যিনি যে আশঙ্কাটা প্রকাশ করেছেন এই আশঙ্কাটা কিন্তু মেজারেবল, অ্যাচিভেবল। সুনির্দিষ্টভাবে হ্যাঁ অথবা না উত্তর দেওয়া যাবে। কবে উত্তর দেওয়া যাবে? 12ই ফেব্রুয়ারিতে আমরা ইলেক্টেড হব, ধরেন 25 এটা কিন্তু আপনি অতি চমৎকার। আপনি যেহেতু আপিল বিভাগের আইনজীবী এবং আপনার আসলে আইনজীবী হিসাবে আপনি প্রথিতযশা, আপনার কথা খুবই চমৎকার, কিন্তু ঘটনা হইতেছে কি এটা হ্যাঁ নাতে উত্তর দেওয়া যাবে, আমার টাইমিংটা একটু খটকা লাগতেছে। মানে আপনি এটা ইলেকশনের আগে হ্যাঁ না এত স্পষ্ট করে আপনি এটা বলতে পারবেন না তাহলে? না, ওটা না, আমি বলছি উনি যে আশঙ্কা প্রকাশ করেছেন এই আশঙ্কাটা আমরা করছি কি করছি না এটা মেজারেবল। ওকে, আচ্ছা, মানে আর সেকেন্ড প্রশ্ন হলো অবশ্যই আমরা করব, অবশ্যই আমরা করব, অবশ্যই আমরা করব, অবশ্যই আমরা করব। আর ওনার আশঙ্কার প্রশ্নের উত্তরটা উনি জানতে চাইলে আমাদেরকে ক্ষমতায় আনতে হবে, তারপরে 16 ডিসেম্বর। আমার মনে হয় যে এইবার আমার প্রশ্ন উত্তর আমি পুরোপুরি পাইছি যে অ্যাডভোকেট শিশির মনির বলতেছেন যে অবশ্যই 16 ডিসেম্বর পালন করবেন, অবশ্যই 16 ডিসেম্বর পালন করবেন, 3বার করে বলেছেন। তবে তার আশঙ্কার জায়গা থেকে যিনি ব্যারিস্টার পার্থকে তিনি আহ্বান জানাচ্ছেন যে যদি নির্বাচিত হয় জামাত ইসলামী তখন সেটি তো মেজারেবল, সেটি দেখা যাবে, পরিষ্কার উত্তর। আমি মাসুদ কামাল ভাই আপনার কাছে একটু জানতে চাই যে এটা ঠিক যে আন্দালিব রহমান পার্থকে আমি আজকে শুনেছি এটা উনি বলছেন যে আপনারা আসলে কি এটা হবে কিনা, পাশাপাশি আরো 2-3টা জিনিস তিনি 16 ডিসেম্বর হবে কিনা, গায়ে হলুদের অনুষ্ঠান হবে কিনা, আমরা যেগুলি সোশ্যাল নর্মস হিসেবে আমরা যেগুলি মেনে আসছি, আমাদের মেয়েদেরকে যেরকম আমরা দেখে আসছি সেরকম তারা করতে পারবে কিনা, এই ব্যাপারগুলি জামাত ইসলামের পরিষ্কার করতে হবে। অ্যাডভোকেট শিশির মনির কিছুটা পরিষ্কার আসলে করলেন, অবশ্যই বললে আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে জামাত ইসলামী আসলে ক্ষমতায় আসলে 16 ডিসেম্বর হবে কিনা। প্রশ্নটার মধ্যে আমি একটু লেজ লাগাতে চাই, কেউ ক্ষমতায় আসলে 16 ডিসেম্বর হবে না এরকম কোনো আশঙ্কা আপনার মনে আসে কিনা কামাল ভাই? বেশ, দিয়ে শুরু করি। আশঙ্কা না থাকাই উচিত ছিল, কারণ আমাদের ইতিহাসে কতগুলি
একদম মানে প্রতিষ্ঠিত সত্য আছে, যেগুলো মানে এটা হবে, এটি স্বতঃসিদ্ধ, এটি স্বাভাবিক ছিল। কিন্তু সেই স্বাভাবিকতা কিন্তু এখন আর নেই, কেন সেটা আমি বলি। যেমন ধরেন, এই সরকার যখন প্রথম ক্ষমতায় আসলো, মানে এই অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে তারা 16 ডিসেম্বর পেয়েছিল। পেয়ে তারা প্রথমে কি বললো যে জাতীয় প্যারেডটা আর হবে না, প্যারেড স্কোয়ারে যেটা কুচকাওয়াজ হয় এটা হবে না। কেন হবে না? কেন হবে না? আচ্ছা, এটা হলে কি দেশের বিরাট কোনো পরিবর্তন হয়ে যায়, অর্থনীতির উন্নয়ন হয়ে যায়, মানুষের রোগ শোক ভালো হয়ে যায়? সেরকম তো কিছু হয় না। কিন্তু এটার কি কোনো প্রয়োজনীয়তা নেই? দেশে যারা সাধারণ মানুষ আছে, ছোট ছোট শিশু কিশোর আছে, আমার তো মনে আছে আমি যখন ছোটবেলা, আমি কিন্তু আমার জন্ম কিন্তু পাকিস্তান আমলে, পাকিস্তান আমলে যখন স্কুলে মানে একদম ছোট ছিলাম যখন আর কি, তখন ওই যে ওদের যে 14 আগস্টে যে আপনার স্বাধীনতা দিবস হতো, আমাদের সকালবেলা আমার মা সাজাই গুজে স্কুলে পাঠাইতো, যাই ওখানে আমরা দেখতাম যে লাল নীল সবুজ দিয়া ফ্ল্যাগ উড়ানো হতো, আমরা কিন্তু এনজয় করতাম। যখন বাংলাদেশ স্বাধীন হলো, আমরা কিন্তু 26শে মার্চে ওটা করছি, তখন আমি স্কুলে পড়ি, আমি তখন এগুলি দেখেছি। তো এখন বিষয়টা হলো কি, এগুলি কিন্তু একটা সামাজিক একটা প্রভাব আছে, তারা গতবার করেনি। ঠিক আছে, ভাবলাম প্রথম প্রথম আসছে, করেনি, অর্থনৈতিক ভাবে তারা অনেক কিছু এই চিন্তা ভাবনা করতেছে, খরচ বাড়াবে কেন, করে নাই, ভালো কথা। কিন্তু খরচ যে কেমন বাড়াইছে না কমাইছে এটা তো গত এক বছর আমাদের কিন্তু কামাল ভাই 26শে মার্চ, এবার করলো না। 26শে মার্চ তো করছে। আমি 26শে মার্চ আলোচনা করেছি না, আমি 16 ডিসেম্বর আলোচনা মানে করেছি। মানে এমন এইটা কোন কি নিয়ম আছে? এইটা কি এরকম যে 16 এক ডিসেম্বর বছর করলে 26 মার্চ পাবে না? এক বছর রাষ্ট্র একটা বড় করে করে আরেকটা অত বড় করে করে না, ওরকম কি কোনো? এটা ঠিক না, এটা আমরা কখনোই দেখি নাই। আচ্ছা। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ 26 আসছে, বিএনপি আসছে, জাতীয় পার্টি আসছে, আবার আওয়ামী লীগ আসছে, আবার বিএনপি, সবাই আসছে, প্রতিবারই এটা হয়েছে। এখন তাহলে কি এইটাই হলো? দেখেন, একটা কিন্তু ধারণা কিন্তু অনেকের মধ্যে প্রচারণা আমি দেখি, অনেকে কিন্তু এটা বলার চেষ্টা করে, যেমন আমি দেখলাম ওই যে 16 ডিসেম্বর নাকি বিজয় দিবসই না, এটাও কেউ কেউ বলছে। এখন যারা এই ধরনের কথা বলছে, তাদেরই কি প্রভাব এটা হচ্ছে না? হতে পারে। অনেকে বলছে যে 16 ডিসেম্বর আসলে আমাদের বিজয় হয় নাই, ওই দিন তো পাকিস্তান আর্মি তো আমাদের কাছে সারেন্ডার করে নাই, অতএব বিজয় দিবসটা এটা ইন্ডিয়ানদের বিজয় দিবস, বাংলায় লিঙ্ক না, এটা বলছে অনেকে। তো এখন এগুলো নিয়ে আমি বাহাস করতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু ওইটা তো প্রশ্ন না। প্রশ্নটা হলো কি, সরকার কি করছে? সরকার কিন্তু এবছরও পালন করছে না, এবং কেন করছে না তার কোনো ব্যাখ্যা কিন্তু সরকার দিচ্ছে না। সরকার মনে অত বেশি কনভিন্স না যে 16 ডিসেম্বরে আসলে বিজয় দিবস হিসেবে পালন করা উচিত, এরকম মনে হইতেছে। কারণ যেহেতু তর্কটা আছে, মুক্তিযুদ্ধের মধ্যে থেকে কেউ তর্ক চলছে। বলি, দেখেন, জি, যে এটা সরকার আছে ক্ষমতায়, জি, তারা কনভিন্স না। রাইট। এখন যদি সরকার কনভিন্স না হয়, তো যে কোনো পলিটিক্যাল পার্টিও কনভিন্স না হতে পারে। রাইট। সেই জন্য আমার কিন্তু অনেস্ট কোয়েরি ছিল যে জামায়াতে ইসলামী কনভিন্স কিনা যে 16 ডিসেম্বর বিজয় দিবস না। তো উনি বললেন যে অবশ্যই পালন করবেন। রাইট। শিশির মুনির সাহেব জবাব দিলেন যে অবশ্যই করবে, তারা অবশ্যই করবে। তারা তো convinced। কিন্তু সরকারের মধ্যে জামায়াতে ইসলামের মধ্যে যে ঝামেলা নাই, সেই ঝামেলা আমি সরকারের মধ্যে দেখি। এটা ইন্টারেস্টিং কিন্তু দেখি, এটাই তো আপত্তিকর এবং হতাশাজনক। জি, মানে এই সরকার যে আসলে কি, ওই সরকার যেটা কথা বলছে না, রিসেট বাটন টিপা দিছে, এখন রিসেট বাটন তো টিপছেন, এখন কোত্থেকে আবার শুরু হবে? এখন ওনারা কি 47 থেকে শুরু করতে চান, নাকি আরো আগে থেকে, নাকি পলাশী যুদ্ধ থেকে শুরু করতে চান? এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, ক্লিয়ার না আমার মনে হয় যে কামাল ভাই, আমরা এই প্রশ্নটা ক্লিয়ার। আমরা যেহেতু অনেকগুলি বিষয়ে কথা বলবো, আমরা একটু দর্শকদের মতামত একটু আপনাকে শোনাতে চাই। একজন দর্শক আপনাকে প্রশ্ন করেছেন, আরেকজন দর্শক শিশির, অনেকেই প্রশ্ন করেছেন, আমি দুটো প্রশ্ন বাছাই করেছি। একটা দর্শক প্রশ্ন করেছে যে আপনি ইন্ডিয়া কেন গিয়েছিলেন কামাল ভাই, যদি ছোট করে বলতেন। আচ্ছা, ইন্ডিয়া কি আমাদের কোনো নিষিদ্ধ জায়গা নাকি? ভিসা বলে দেয় না ইন্ডিয়া, ইন্ডিয়া বলে ইন্ডিয়ান লোকদের ছাড়া কাউরে ভিসা দেয় না, মানে ইন্ডিয়ার প্রিয় লোকদের ছাড়া। কেন যাবো? অসুস্থ লোক প্রচুর যাচ্ছে। আমি যখন ইন্ডিয়া যখন আসলাম, বাংলাদেশ বিমানে আসছে, সেই বিমানে আমি দেখলাম যে পেছনের 3 জন লোক ছাড়া সমস্ত সিট ভর্তি, এবং তারা সবাই বাঙালি। তো সমস্যাটা কি হয়েছে? এত লোক গেছে না। আচ্ছা, এখন আমি কথাটা বলি, এই জিনিসটা হলো ইন্ডিয়া গেছে, আমি বলি আপনাদের, বলার কোনো সমস্যা তো নাই। আমার ছেলে দার্জিলিং এ পড়ে, আপনি প্রশ্ন করবেন আপনার ছেলে দার্জিলিং এ পড়ে কেন, সেটাও বলি না ভাই। এখন সমস্যা হচ্ছে কি, আমি যখন আজকে রাতে একটু বাথরুমে যাবো, তোর প্রশ্ন করবেন আপনি বাথরুমে যাচ্ছেন কেন, কারণ আপনি পাবলিক পারসন ভাই, আপনি জনপ্রিয় লোক। আপনি আমার ছেলে কেন দার্জিলিং বসে, আমি বলি আপনাকে, আমরা স্বামী স্ত্রী দুইজনেই চাকরি করি। জি, আমি এই ছেলেটাকে কার কাছে বাসায় রেখে যাবো, কি করবো না করবো, এটা আমাদের একটা টেনশন ছিল, এবং সেজন্য আমি কম খরচে, আমার এখানে যে খরচটা হতো এর চেয়েও কম খরচে, অথবা এরকম খরচে আমি আমার একটা নিরাপদ জায়গা খুঁজতেছিলাম। আজকে থেকে 3 বছর আগে আমার ছেলেকে আমি দার্জিলিং এ পড়তে পাঠিয়েছি, তার আরো 1 বছর আছে। ওকে, এখন একটা পর্যায়ে সে আছে, এখন যদি ইন্ডিয়া সে আমার যুদ্ধও লাগে, তাও কিন্তু আমার জন্য খুব জটিল অবস্থা হয়েছে। রাইট। তাকে আনতে গিয়েছিলাম ভাই। শুনেন, তার পরীক্ষা শেষ, আরো বলি, শেষ করি তাহলে বুঝবেন, আরেকটু বলি। তো ওখানে গিয়েছিলাম, আমরা স্বামী স্ত্রী দুইজনেই গিয়েছিলাম। দুজনে যাওয়ার পর আমার স্ত্রী বললো যে উনি একটু আজমির শরীফে যেতে চান। তো আমি বললাম ঠিক আছে, চলো আজমির শরীফ, জয়পুরে গেলাম। আজমির থেকে যখন আমরা ফিরবো, ফেরার সময় দেখলাম যে প্লেনে দিল্লি থেকে ঢাকার যে ভাড়া, কলকাতার চেয়ে ঢাকার ভাড়া তার চেয়ে বেশি। আমি বললাম তাহলে চলো কম ভাড়ায় দিল্লিতেই যাই।
ওকে, দিল্লি থেকে আমরা পরে প্লেন আমার মনে হয় যে খুবই পরিষ্কার আজকে অনেকগুলি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আমার একটা ছবিটা দিয়েছে, জি। আমাকে ছবি দিয়েছে দিল্লি যাওয়ার পর আমার স্ত্রী বললো জি। যে আমি একটু জামা মসজিদটা দেখতে চাই, জি আমি চলো নিয়ে যাই। ওখানে যাওয়ার পর সে ইউটিউবে আপনার চ্যাট জিপিটি দেখছে এখানে নাকি করিমের একটা হোটেল আছে, রাইট রাইট রাইট। করিমের হোটেলে খাওয়া দাওয়ার পরে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমার মুখে একটা টুথপিক ছিল ভাই, আমার ছেলে আমাকে দেখাচ্ছে বাবা দেখো এই ছবিটা কেমন হয়েছে, ওটা দেখতে গেছি টুথপিকটা মুখে ছিল, এখন আমি নাকি ললিপপ খাচ্ছি, আবার কেউ বলছে আমি সিগারেট খাচ্ছি, ভাই জীবনে সিগারেট খাইনি। আমার মনে হয় কামাল ভাই পরিষ্কার। আমাদের শিশির মনির ভাইয়ের জন্য আমাদের একটা প্রশ্ন আছে, দর্শকদের প্রশ্ন। শিশির মনির ভাই, আমরা মূল প্রশ্ন যাওয়ার আগে আপনি যদি অ্যাড্রেস করেন। জনাব শিশির মনির আমাদের ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছে, এহেনহীন কাজের জন্য তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন কিনা জিজ্ঞেস করুন। অনেকগুলি দর্শক একই প্রশ্ন বারবার করতেছেন। আমি একটু বলে রাখি, আমি জনাব শিশির মনিরের এই বক্তব্য শুনেছি, যদি এটা রোজা এবং পূজা নিয়ে হয়ে থাকে আমি তার বক্তব্যে আপত্তিকর কোনো কিছু পাই নাই। জনাব শিশির মনির, আপনি যদি অ্যাড্রেস করেন দর্শকের প্রশ্ন। এগুলো আরো আগেও আমি অ্যাড্রেস করেছি। জি আসলে এটি কোনো ধর্মীয় অবমাননার প্রশ্ন, এটি আসলে সম্প্রীতির প্রশ্ন। রাইট। আমার যেখানে বাড়ি এটি দিরাইশাল্লাহ, এখানে আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বিরাজমান। এখানে পাশেই আছে মসজিদ, একটু পাশেই আছে মন্দির, যে যার ধর্ম পালন করে, কেউ কাউকে এখানে বিরক্তও করে না, হস্তক্ষেপও করে না। ওকে, মূলত এই উদাহরণটি ছিল সেই সম্প্রীতি বোঝানোরই একটি বাস্তব নমুনা। এটিকে যে বা যারা ধর্মীয় অবমাননা হিসেবে ব্যাখ্যা করছেন, আমার বিবেচনায় এটা সঠিক কাজ। আমার মনে হয় যে খুবই, আমি আসলেই মানে আমাকে মাসুদ কামাল ভাই অনুষ্ঠানের আগেও কামাল ভাইকে আমি বলতেছিলাম যে মানে কোনো বিষয় আমার খুবই পক্ষ নিতে ইচ্ছা করে। এইটার ক্ষেত্রে আমি একদমই বলি যে জনাব শিশির মনি যেটি বলছেন সেটি আমার কাছে অসাধারণ সম্প্রীতিমূলক একটা কথা মনে হয়েছে, এবং যারা এটিকে টুইস্ট করছেন তাদের জন্য আমার নিন্দাটা আমি একটু জানাই রাখলাম। যাই হোক, আমি অ্যাডভোকেট শিশির মনির কাছে আমার প্রশ্নটা একটু রাখি যে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে সেটা লেভেল প্লেইং ফিল্ড হলো কিনা, আপনার কাছ থেকে প্রশ্নের উত্তরটি জেনে আমি আবার কামাল ভাইয়ের কাছে যাবো। এটা নিয়ে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে, নির্বাচনের ডেট ঘোষণা করেছে, লেভেল প্লেইং ফিল্ড হয়েছে কিনা, অনেকগুলি বিষয়ে জামাত ইসলামের অনেকগুলি আপত্তি ছিল। দেখুন, আজকে তফসিল ঘোষণা হয়েছে, আমি এলাকা থেকেই তফসিল মনোযোগ দিয়ে শুনলাম, প্রধান নির্বাচন কমিশনারের যে বক্তব্যটা শুনলাম, আর আমরা তো ফিল্ডেও আছি, তো মনে হচ্ছে খুব অল্প সময়ের ভিতরে ওসিদেরকে চেঞ্জ করা হয়েছে, ইউএনওদেরকে চেঞ্জ করা হয়েছে, ডিসি কে চেঞ্জ করা হয়েছে, এসপি কেও চেঞ্জ করা হয়েছে লটারির মাধ্যমে। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলবো, আমার এলাকার কথা আমি বলি, আমার এলাকায় আমি দেখতে পাচ্ছি যে প্রশাসনের উপরে রাজনৈতিক দলগুলোর যে খবরদারি থাকে বা এক ধরনের ইনফ্লুয়েন্স থাকে, ছত্রচ্ছায়া থাকে, আপাতত আমি এটা এখানে দেখতে পাচ্ছি না। ওকে, আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, এইবারকার আমার এলাকায় হাওর রক্ষা বাঁধ নামে কতগুলো বাঁধ সরকার এলট করে, যেখানে রাজনৈতিক দলের সদস্যদের সমন্বয়ে কমিটি গঠিত হয়, প্রশাসন এবং রিপ্রেজেন্টেটিভ আকারে গঠিত হয়। এইবার আমাদের এখানে জেলা প্রশাসকের পক্ষ থেকেই এই কমিটিগুলোতে কোন রাজনৈতিক দলের কোন সদস্যকেই কমিটিতে রাখা হয়নি। ওকে, আমরা নিজেরাও প্রস্তাব করেছিলাম যে একটা নিউট্রালিটি মেনটেন করার জন্য প্রশাসন একটা দূরত্ব মেনটেন করা দরকার, সকল রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব মেনটেন করা দরকার। অ্যাডভোকেট শিশির মনি, আমি কিন্তু জানতে পারি যে আপনাদের জামায়াতের অন্য নেতাদের আমরা দেখতেছি যে প্রশাসনকে কুক্ষিগত করতে চাইতেছেন, প্রশাসনকে বলতেছেন আমাদের কথাই শুনতে হবে। আপনার ক্ষেত্রে আবার আমরা দেখতে পাচ্ছি যে আপনি নিরপেক্ষতা চাইতেছেন। এটা কি এক এক জায়গায় এক এক রকম, নাকি এটা মানে জামাত ইসলামের কোন স্ট্যান্ড না, এটা মানে যিনি প্রার্থী তার স্ট্যান্ড, তাই না? মোটেও না, জামাত ইসলামের কোন স্ট্যান্ড না। যে ব্যক্তি এটা বলেছিলেন, সাথে সাথে জামাত পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং তাকে শোকজ করা হয়েছে। তিনি তার জবাবটা অফিসিয়ালি দিয়েছেন কিনা আমি জানি না, ঢাকায় আমি দেখি নাই, দেন নাই মনে হয়। তো আমি যেটা বলছি, এটা কখনোই জামাত ইসলামের কোন সেন্ট্রাল স্ট্যান্ড হতে পারে না যে একটা নির্বাচনকে ইনফ্লুয়েন্স করার জন্য প্রশাসনকে ব্যবহার করতে হবে এই মর্মে ইনস্ট্রাকশন, তাহলে তো জামাত ইসলামের আর কোনো নৈতিক ভিত্তি থাকবে না। ওকে, ফলে আমি মনে করি এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে যে শোকজ করা হয়েছে আমি হয়তো সেন্ট্রালের সঙ্গে কথা বলে জানতে পারবো পরবর্তী পদক্ষেপ, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা সাবস্ক্রাইব করি না, আগেও করিনি, এখনো করি না, ভবিষ্যতেও আমি করব না। কামাল ভাই, আপনার কাছে কি মনে হয় লেভেল প্লেইং ফিল্ড কি হয়েছে কিনা? জনাব শিশির মনি তার এলাকার কথা বললেন, আপনি পুরো বাংলাদেশটা যে খেয়াল করেন, এটার ক্ষেত্রে আপনি লেভেল প্লেইং ফিল্ড দেখেন কিনা? যে একটা দেখেন, একটা জিনিস হলো কি, লেভেল প্লেইং ফিল্ড অনেক বড় একটা কথা, কিন্তু বড় কথা কিভাবে যে বিএনপির পক্ষ থেকে কিন্তু এর মধ্যে আমরা অভিযোগ পেয়েছি, জামাতের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি ডিসি নিয়োগের সময়। ডিসি নিয়োগের সময় কেউ কেউ বলছে এটা জামাতের ডিসি, কেউ বলছে এটা বিএনপির ডিসি, এরকম বলা বলি কিন্তু হয়েছে। এবং এটা যখন নির্বাচনে যখন কেউ হেরে যাবে, উনি কিন্তু বলবেন যে আমি নির্বাচনে হেরেছি কারণ ওই পক্ষের ডিসি ছিল, সে এটাকে মেকানিজম করছে, এটা কিন্তু বলবে ভাই। তা আমি মনে করি এই যে ডিসি চেঞ্জ করছে, তারপর এসপি চেঞ্জ করছে, ওসি চেঞ্জ করছে, এই চেঞ্জ যেগুলো করছে, লটারি করে করছে, অনেক কিছু করছে, কেন করছে? তার হচ্ছে বড় কথা, কে করছে, কেন করছে? মানে তারা যাদের নাকি পক্ষপাত দুষ্ট না হয় এই জন্য করছে, এই লক্ষ্য নিতে করছে। কে করছে?
এই অন্তর্বর্তীকালীন সরকার করছে হুম। করছে তো হুম। আজকে তফসিল ঘোষণা করা হলো হুম। এখন পুরো জিনিসটা কার দায়িত্বে নির্বাচন কমিশনের ইলেকশন দায়িত্বে। Right. আচ্ছা ফাইন যদি পরবর্তী সময়ে এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে দায়টা কার উপর চাপবে নির্বাচন কমিশনের উপর চাপবে কিন্তু যে তুমি ঠিক মতো নির্বাচনটা করতে পারো নাই কাজে আমি নির্বাচন কমিশনকে পরামর্শ দিব যে নির্বাচন কমিশনের উচিত হবে সবগুলি ডিসি আবার চেঞ্জ করা এতে কিছু খরচাপাতি হবে হোক কোনো সমস্যা নাই কারণ দায় দায়িত্ব যখন আপনার উপর আসবে কারণ আপনি আপনার মতো করে ডিসি গুলিকে আনেন সরকারটা আপনি নিবেন করো আগে দেখতাম আমি হাসিনা আমলে হাসিনা সরাইতো তারপর বলতে যে আমি সব সাজাই দিছি এবার তুমি ইলেকশন করো না তা চাই না আমি বলতে চাচ্ছি ইলেকশন কমিশন উচিত হবে নিজের মতো করে সমস্ত প্রশাসনকে আবার রিঅর্গানাইজ করুক করলে পরে এককভাবে ইলেকশন কমিশনের দায় দায়িত্ব কিন্তু প্রশংসা অথবা নিন্দার কামাল ভাই আপনার কাছে তো এখন আর ইলেকশন নিয়ে কোনো সংশয় নাই মানে লেভেল প্লেইং ফিল্ডটা নিয়ে আপনি একটা সাজেশন দিলেন কারণ কেন আমি এই প্রশ্ন করতেছি আপনার কথায় আমার বারবার মনে হচ্ছিল যে ডক্টর ইউনূসকে আপনি এতই অপছন্দ করেন এবং বারবার ওনার উপর আপনি একটা আরোপ লাগাচ্ছেন যে বা দোষ আরোপ করতেছেন যে উনি ক্ষমতায় আর ছাড়তে চাইতেছেন না বা ক্ষমতা ছাড়তে চান না এইটা তো আপনার দূর হয়েছে তাই না মানে বা আমি বলি আপনাকে ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়তে চান না এটা আমি কখনো বলি নাই আচ্ছা আমি কি বলছি সেটাই বলি জি। আমি বলেছি যে 5ই আগস্ট ভাষণের পর উনি যখন বললেন যে ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে এরপর থেকে এই সরকার যা যা করছে নির্বাচনকে ওই সময় করার জন্য সবই ওই সময় করার জন্য ইতিবাচক Okay. তার মধ্যে কোনো ভুল নাই Okay. এটা আমি বলেছি Okay. এমন ইলেকশন কমিশনও সেইভাবে কাজ করতেছে এখানেও কোনো ভুল নাই কিন্তু তারপরেও বাস্তবতা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে সংশয়টা দূর হয় নাই সাধারণ মানুষের মধ্যে সংশয়টা কেন দূর হয় নাই এটা আমি জানি না কিন্তু আমি মনে করি এই সাধারণ মানুষের সংশয়টা যে আছে যে ইলেকশন কি হবে অথবা ইলেকশন কি ফেব্রুয়ারিতে হবে এই যে সংশয়টা ডক্টর ইউনূস নিজ দায়িত্বে অর্জন করেছেন উনি সাধারণ মানুষের কাছে আস্থা ভাজন হতে পারেননি বলেই মানুষ এত কিছু করার পরেও সন্দেহ করছে Okay. আমি এই কথাটা বলি ওকে আপনার মনে আপনি বলছেন যে সাধারণ মানুষের মনে সংশয় ছিল হাওয়েভার আমি পরবর্তী প্রসঙ্গে যাই এই নির্বাচনে জনাব অ্যাডভোকেট শিশিমণি কাকে আপনি প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করেন বিএনপি এনসিপি নাকি যারা আপনার রোজা ও পূজা বিষয়ক বক্তব্যকে তাদের মতো করে ব্যাখ্যা করে তাদের সংক্ষেপে যদি একটু বলেন আমরা এই প্রশ্নটা নিয়েও কাছাকাছি প্রশ্নটা আমরা একটু কামাল ভাইয়ের কাছে যাবো অ্যাডভোকেট শিশিমণির এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে জি। বাস্তবতা জি। তিনটে জোটের দিকে আগছে জি একটা বিএনপি একটা জোট গঠন করার চেষ্টা করছে হুম। এবং এখানে একটা বিতর্ক দেখা দিয়েছিল যে জোট গঠন করলে দলীয় সিম্বলেই ইলেকশন করতে হবে না জোটের যে কোনো একটি দলের সিম্বল নিতে হবে আজকে আদালতে এটি সেটেল হয়েছে যে দলীয় সিম্বলেই করতে হবে ওকে জোটের সিম্বলে করা যাবে না এটা একটা বাঁচ হুম। আরেকটা বাঁচ হলো জামাত ইসলামী সহ 8 দল হুম। যেটি তারা ঘোষণা করছে কর্মসূচি ঘোষণা করছে সিট ভাগাভাগির চেষ্টা করছে এটা একটা জোট হুম। আরেকটা জোট মাঝখানে এনসিপি সহ আরো 2-3টি দল নিয়ে আরেকটা জোট হয়েছে হুম। রুট লেভেলে ঘোরাঘুরি করার অভিজ্ঞতা আমার হয়েছে বিশেষ করে সিলেটের 19টি আসনে হুম। সম্পর্কে আমি যতটুকু আইডিয়া নিয়েছি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামাত সহ বাকিদের যে জোট গঠিত হতে যাচ্ছে বলে সকলেই অনুধাবন করছেন হুম। এই ক্ষেত্রেই মূল প্রতিদ্বন্দ্বিতা হতে মানে পারে বিএনপি ভার্সেস জামাত প্র্যাকটিক্যাল ফিল্ডে বিএনপি ভার্সেস জামাত প্র্যাকটিক্যাল ফিল্ডে তাই মানে হচ্ছে জোট আমি পার্টিকুলার দল বলছি না, আচ্ছা আচ্ছা কিন্তু এটা জোট হচ্ছে। বিএনপি এটা জোট জোট। বিএনপি জোট আর জামাত জোট বিএনপির জোটটা নিয়ে অবশ্য শনিবার দিন বৈঠকের কথা বলা হয়েছে সেই জোটটা কি হবে আমি জানি না একটু কামাল ভাইয়ের কাছে যাই নির্বাচনের মূল লড়াই কাদের কাদের মধ্যে হবে বলে আপনি মনে করেন কামাল ভাই মূল লড়াই হবে জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে এটা হলো মূল লড়াই কিন্তু এটা বোঝাই যাচ্ছে কারণ আর তো কেউ নাই রে ভাই হুম। 3 নম্বর তো কেউ নাই দুইজনই দলই দুইটা এখানে আপাতত যেহেতু আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ অনুপস্থিত আওয়ামী লীগের অনুপস্থিতি এই দুইটার মধ্যে লড়াই হবে আরেকটা কথা আছে এখানে আরেকটু বলে রাখি সেটা হলো কি যদি জাতীয় পার্টি ইলেকশন করতে পারে শেষ পর্যন্ত এখনো মনে হচ্ছে যে 80% সম্ভাবনা আছে তারা পারবে কিন্তু আবার একটু ভয় আছে ভয় মানে কি একটু দ্বিধা আছে এই কারণে সেটা হলো যে তারা আবার ইলেকশন করতে গেলে মবে শিকার হবে কিনা এটা নিয়ে আমার একটু দ্বিধা সংশয় আছে ওকে যদি তারা মবে শিকার না হয় যদি তারা স্মুথলি ইলেকশনের নমিনেশন সাবমিট করতে পারে এবং নির্বাচনে প্রচার চালাতে পারে তাহলে কিন্তু বিএনপির সঙ্গে জামাতে ইসলামের এইটা প্রতিদ্বন্দ্বিতা অতটা তীব্র নাও হতে পারে সেক্ষেত্রে জামাত একটা কিন্তু মানে ঝামেলা পড়ে যাবে এই জাতীয় পার্টিকে নিয়ে এটা আমার ধারণা ওকে কারণ কারণ আপনি যাই বলেন না কেন আমি আরেকটু বলি জি। সেটা হলো কি জানেন আসলে আমরা বলি আর না বলি এই ইলেকশনে কিন্তু মূল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সামনে আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না ব্যালটেও আওয়ামী লীগের কোনো মার্কা থাকবে না কিন্তু আওয়ামী লীগ নির্ধারণ করবে আগামী নির্বাচনটা কেমন হবে না হবে না কিন্তু কামাল ভাই আমি একটা জিনিস খালি আপনাকে একটু জানতে চাই যে 2024-এর ইলেকশনে আমি আসছিলাম বাংলাদেশে ইলেকশনটা কেমন হয় দেখতে নানা ধরনের রিপোর্টও করছিলাম যে ইলেকশনের জায়গায় তো আওয়ামী লীগ যে ইলেকশনের মধ্যে খালি আওয়ামী লীগই ছিল আপনি সবচেয়ে বেশিবার বলছেন খালি ডামি ছিল আওয়ামী লীগ ছিল আপনি চিৎকার করছেন চেঁচামেচি করছেন এইটারে কোনো ইলেকশন বলতে আপনি রাজি হন নাই ওই ইলেকশনেও তো যাদেরকে আপনি আওয়ামী লীগ বলতেছেন তারা তো যায় নাই আওয়ামী লীগ তো খালি নৌকা থাকলেও তারা যায় নাই আমি কেন্দ্রের পর কেন্দ্রে এটাতে ফাঁকা পাইছি তো আওয়ামী লীগের মধ্যে যদি আওয়ামী লীগের এত লয়ালিটি থাকতো আওয়ামী লীগের মন্ত্রীরা 12% 13% ভোট
নাকি কাস্ট হয়েছে, তাও আমি এটা সন্দেহ করি, মানে আমি এটা পুরা আমি আই এম নট না শিওর। না, আমি আপনাকে বলি জি। ওই ঘটনাটা অন্য ঘটনা, ওটা অন্য প্রেক্ষিত, অন্য প্রেক্ষিতে এখানে ওখানে ওই যে বললাম না যে আমি বলতাম তখন তখন এই একটা ইলেকশন হচ্ছে, এটাকে আমি ইলেকশনই বলি না, বলছি কারণ এই কারণে যে আপনি যেখানেই ভোট দিবেন, বড় একটা ব্যালট পেপার আপনাকে ধরাই দেওয়া হয়েছে, আপনি যেখানেই সিল দিবেন ওইটাই আওয়ামী লীগ। তো ওকে, এখন আওয়ামী লীগের তো কোনো ভয় নাই, যেখানে আওয়ামী লীগের ভয় নাই, যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব ধরে কেউ টান দেয় নাই, সেখানে আওয়ামী লীগের লোক না গেলেও কোনো সমস্যা নাই। তারা ওইভাবে নিয়েছে যে যেখানেই ভোট দিব ওটাই যে আমাদের লোক, ও গেল আমার, সে গেল আমার, কাজে ওইটার সঙ্গে এটা তুলনা করা যাবে না। এখন কিন্তু আওয়ামী লীগের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়াবে সামনে, কাজে তারা কি করবে আমি জানি না, কিন্তু আমি এটা এখনো মনে করি যে নির্বাচনে আওয়ামী লীগ নাই, কিন্তু এই নির্বাচনকে নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, আওয়ামী লীগের ভোটের জন্য, আওয়ামী লীগের ভোটের জন্য কি বিএনপি আশা নিত না যে আওয়ামী লীগ আমাকে ভোট দেয়? জামাত চায় না যে নৌকার ভোটগুলো আমার কাছে আসুক, চাইতো ভাই ভোট না তো কিন্তু কম না। কিন্তু কাউল ভাই, ভোট আপনিও দেখছেন, আমার চেয়ে বেশি দেখছেন, আমিও দেখছি, ভোটের সময় তো ভোটাররা কত, আরে যারা নির্বাচনে তারা কত কথাই কয়, এমন কি যারা ভোটার না তাগো নিয়েও কয় ভোট চাই, ভোটারের দোয়া চাই সকলের। তো সেই ক্ষেত্রে তো আপনি আওয়ামী লীগের ভোট তো চাইবে, এটা শিশির মনি সাহেবও চাবে, বিএনপিও চাবে, কিন্তু আওয়ামী লীগ ইলেকশনের ফ্যাক্টর হবে এইটা বলাটা একটু মানে একটু বেশি হইলো কিনা কামাল ভাই, আমার মানে দুই পয়সা একটু দিয়ে আমার মনে হয় একদম বেশি না। আমি আপনি যদি আপনি শিশিরমণি ভাইকে জিজ্ঞেস করেন, ওনার আলাপের পরে আমাকে আরেকবার চ্যানেল আচ্ছা। আমি ওর ডিটেইল বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাডভোকেট শিশির মনি এটা নিয়ে কি আপনি একটু বলবেন যে আপনি তো মাঠে ময়দানে ঘুরতেছেন, আওয়ামী লীগ কি সেই অর্থে ফ্যাক্টর হবে ইলেকশনের ক্ষেত্রে? আপনি যদি 1 মিনিটে বলতেন, আমাদের অনেক প্রশ্ন আসলে অ্যাডভোকেট মনির। আসলে দেখেন, আমার এলাকার কথা বলি আমি বারবার কেন আমার এলাকার কথা বলছি, কারণ এটা আমার ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আছে, তাই আমি এটা ক্লেম করতে পারি, সবটা তো আমি ক্লেম করতে পারি। তো আমি মনে করি যে আসলে ওই সরকার পতনের পরে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যাদের বিচার হচ্ছে কিংবা যারা দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু সাধারণভাবে আমার এলাকায় বাবু সুরঞ্জিত সেনগুপ্ত 6 বার 7 বার এমপি ছিলেন। তো উনি যে দলই যেতেন এই দলেই এমপি হতেন, সব দল থেকে তিনি এমপি ছিলেন, আওয়ামী লীগ থেকেও ছিলেন, একতা থেকে ছিলেন, জনতা থেকে ছিলেন, নানান ভাবে ছিলেন। তো সেখানে কেউ যদি বলে এখন যে সুরঞ্জিত বাবুর সমর্থনরা সবাই আওয়ামী লীগ, তাহলে তো অনেক ভোটার। কেউ যদি বলে উনি যখন একতায় ছিলেন তাহলে একতা মানুষ একতা হয়ে গেছে, তাহলেও অনেক ভোটার। এখন যিনি আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন, অনেক সিনিয়র লোক, যিনি নাসির উদ্দিন চৌধুরী, তিনি একসময় লাঙ্গল থেকে এমপি ছিলেন, পরবর্তীতে বিএনপিতে এসেছেন। লাঙ্গল থেকে তিনি একসময় এমপি ছিলেন, কিন্তু তিনি বিএনপি থেকে কখনো এমপি হতে পারেন। এখন কেউ যদি বলে এই পুরো ভোটটা হলো বিএনপির ভোট নাকি নাসির উদ্দিন চৌধুরীর ভোট, এই নানান ধরনের কথা আমি মনে করি হ্যাঁ, বাংলাদেশের নাগরিক সিটিজেন সব তো আর বাংলাদেশ থেকে চলে যায় নাই, সব তো বাংলাদেশ থেকে চলে যাওয়ার কথা না। ভোটার লিস্টে যাদের নাম আছে তারা কি ভোট প্রয়োগ করবে না? করবে তো। এখন যদি আওয়ামী লীগের ইনস্ট্রাকশন থাকে যে তোমরা ভোটে যাবা না, ভোট দিবা না, কিংবা ভোট দানে বাড়িতে করবা, তাহলে কি ভূমিকা নিবে এটা দেখার বিষয়। ইন্টারেস্টিং, কিন্তু মানে এছাড়া আপনি অ্যাডভোকেট মনির, আমি এই জায়গাটাতে শুধু আপনাকে প্রশ্ন করতে চাই, তাহলে তো কামাল ভাইয়ের কথা মিললো, মানে আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা আওয়ামী লীগের নেতৃবৃন্দের ইনস্ট্রাকশনে ভোট দিবে বা দিবে না, বা কারো পক্ষে দিবে বা দিবে না, এটা ঠিক করবে? মানে স্টিল আমার একটা ধারণা ছিল নেতা নেত্রীরা পালায় গেছে। ওইটা ওইরকম না, আসলে ওইটা ওই পর্যায়ে নাই। আমি বাস্তবে এই কথাটা বলতে চাইছিলাম আর কি, পরে আপনার প্রশ্নের কারণে বলতে পারি নাই। বাস্তবে ওই পর্যায়ে নাই, কারণ এখানে মানুষ, সাধারণ মানুষের মধ্যে যে সেন্টিমেন্ট আছে, এই সেন্টিমেন্টটা এই আওয়ামী লীগ বলি আর যেভাবেই বলি না কেন, এখানে এত ডিপলি রুটেড না, মানে একটা বড় অংশের ভোটার ফ্লোটিং হয়ে গেছে না, বাট ডিপলি রুটেড না হলো আপনি এটা আসলে আপনার মতো করে ব্যাখ্যা করেছেন। কামাল ভাই, আপনি যদি 1 মিনিট বলেন, আমাদের একজন দর্শক অসংখ্যবার একই মেসেজ পাঠাচ্ছেন, ওনাকে না পড়লেই না, আবু সুফিয়ান, উনি বলছেন যে খালেদ ভাই আপনি ভয়ে ভয়ে কথা বলেন। ঠিক আছে কামাল ভাই, আপনি বলেন, আমার কিছু বলার নাই, মানে কিন্তু আমি একটু এটার মধ্যে বলে রাখি যে মানে আমার থিসিসটা কোথায়, আপনি যদি 1 মিনিট একটু অ্যাড্রেস করেন। আমার থিসিসটা হচ্ছে যে আওয়ামী লীগ দল হিসাবে যে দলটাকে দেখতো শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর এবং উনার পালায় যাওয়া, উনার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যারা আছেন তাদের চলে যাওয়া, তারপরে উনার কথায় সেটা দল হিসাবে একসাথে ফাংশন করবে কিনা। কিন্তু আমার অ্যাডভোকেট শিশির মনিরের কথা মনে হইতেছে যে সেটা একটু ফাংশন করার জন্য কিছু লোক তো রয়ে গেছে। কারণ ভাই এটা যদি আপনি একটু বলতেন, আমি ভুল না। আমি আপনাকে একটা ছোট্ট করে বলি, জি, আওয়ামী লীগ হলো কমপক্ষে 4 পুরুষের দল। দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, ভাই যুবলীগ করে অথবা ছাত্রলীগ করে, ছোট ভাই ছাত্রলীগ করে, এর হলো 4 পুরুষের দল। আওয়ামী লীগের একজন লোক যে চট করে জামাতে জয়েন করতে পারবে না, তাহলে ফ্যামিলি থেকে ডিটাচ হয়ে যাবে। আপনার মনে আছে যে ছাত্র দলের একটা সভাপতি ছিল শ্রাবণ নামে, সে আওয়ামী লীগ পরিবার থেকে আসছিল, আসার পর তার ফ্যামিলি থেকে ত্যাগ করছিল ভাই, এটা হলো আওয়ামী লীগ। কাজে আওয়ামী লীগের লোকজন চট করে এত তাড়াতাড়ি মানে এই 1 বছরের মধ্যে আরেকটা দলের সঙ্গে যে একত্রিত মিশে যাবে, এটা হবে না। কাজে আওয়ামী লীগ কিন্তু এখন তাদের অস্তিত্ব, তারা যদি মনে করে আমার অস্তিত্বের প্রশ্ন, আমি এটা নিয়ে কিছু একটা করবো, কিছু একটা ভাববো, সেটা কিন্তু একটা বড় ঘটনা ঘটতে পারে। আবার বলছি আপনাকে, যারা পালিয়ে গেছে আওয়ামী লীগের লিডাররা, তাদের প্রতি কিন্তু মাঠ পর্যায়ের আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্ষোভ আছে, অনেক ক্ষোভ আছে, বিরক্তি আছে, ঘৃণা আছে, সবই আছে। থাকার পরেও
যখন নাকি দলীয় স্বার্থের প্রশ্ন আসবে, দলের অস্তিত্বের প্রশ্ন আসবে, তখন আওয়ামী লীগ কি করবে ভাই এই ব্যাখ্যা আমি করতে পারবো না, কারণ আমার আওয়ামী লীগের পরিবার না না কিন্তু আমি বুঝি কিন্তু না। কিন্তু কামাল ভাই, আপনি আওয়ামী লীগ পরিবারের কথা বলতেছেন, কিন্তু এই মুহূর্তেই আমার মনে পড়তেছে ছাত্রলীগের 2 জন সভাপতি আসলে বিএনপিতে জয়েন করছেন। আমি বিএনপি পুরো স্ট্যান্ডিং কমিটি সবাইরে আওয়ামী লীগের দেখি, মানে একটা পর্যায়ে গিয়া জামায়াতে ইসলামীটা আমি বলবো না, কিন্তু জাতীয় পার্টির পুরাটাই আমি আসলে আওয়ামী লীগের লোকজন দিয়ে দেখি, কারণ আওয়ামী লীগ ছাড়া তো আসলে দল ছিল না। আওয়ামী লীগ ভাইঙ্গা, আওয়ামী লীগের পরে স্বাধীন হওয়ার পরে জাসদ, সে জাসদ আর আওয়ামী লীগের লোকের দলই দেখি। তবুও আমার মনে হয়, মহিউদ্দিন ভাই একটা ছোট্ট কমেন্ট জি 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 বলেন, অনুগ্রহ করে যদি জি 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 প্লিজ প্লিজ বলেন বলেন বলেন। যে আমি বলতে চাইছি যে হ্যাঁ, নেতৃত্বের কাঠামোতে বিভিন্ন জন থাকে বা আছে বা ছিল, হুম। কিন্তু সাধারণ ভোটাররা তো ভোট দিতে চায়, সাধারণ ভোটাররা তো ভোট দিতে যাবে। ও সাধারণ তারা ভোটার। হয়তো একসময় যখন আপনার প্রার্থী ছিল তখন নৌকায় ভোট দিত, কিন্তু এখন যখন প্রার্থী থাকবে না, তখন সাধারণ ভোটার হিসেবে, নাগরিক হিসেবে আমার- তার যে ভোটাধিকার প্রয়োগ, সেটা কোনো না কোনো জায়গায় করার ক্ষেত্রে তো এখানে কোনো বাধা তার কারো কাছে নাই। আমার আছে হলো পার্টিকুলার ব্যক্তিবর্গ যারা রাইট দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের কথা ভিন্ন। রাইট, কারণ আমার কাছে এটা আরো কেন মনে হয় কামাল ভাই, আপনি পরে আবার একটু বইলেন, আমি খালি কথাটা কয়ে রাখি যে বাংলাদেশে এই আমরা যে গণ অভ্যুত্থান এবং বিপ্লবকে স্বাগত জানাইছিলাম, যে যার মতো করে অংশও নিছিলাম, তারপরে এমন অনেক ঘটনা ঘটছে যেখানে আওয়ামী লীগের কোনো সমর্থক থাকলেই তাদের এটার প্রতিবাদ করার কথা, একটা কার্যকর প্রতিবাদ বা কার্যকর কোনো একটা ভূমিকা রাখার কথা, সেটা আমরা দেখি নাই, সেটা অনুপস্থিত। সেই জন্য আমি মনে করছিলাম যে মানে আওয়ামী লীগ ইজ নো হয়। যা হাওয়েভার, না এই ক্ষেত্রে আমি একটা বলে দিই, ছোট করে বলি। জি। দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির নেতারা না মাঝে মাঝে বলতো, নেতা কর্মীরা বলতো যে পুলিশ রাইখা আসো, তারপর দেখি তোমাদের কত জোর। রাইট। তো ওই কথাটা কিন্তু সব সময়ের জন্যই প্রযোজ্য। আচ্ছা, পারলে কাজে পুলিশ। প্রতিবাদ যে দেখেন নাই, ওটা পুলিশের ভয়ে দেখেন নাই। ওকে, সঙ্গে যে কামাল ভাইকে ধন্যবাদ যে কামাল